सही टाइम থাকতে নিজের জমিনটা স্ট্রং করা উচিত। हर लड़की को करना चाहिए। ये देखो ना, आज अगर আমাকে ससुराल থেকে বের করে দেবে তো আমি दूसरा কোনো অপশন ভাবতে পারবো, কোনো অল্টারনেটিভ কিছু, क्योंकि আমার কাম जो আছে। আর বিপাশা দি তো অপশন भी नहीं না। শুধু ওকে বলছিস কেন? আমারও তো সেটা নেই। সুচরিতা দি, তুমি তো কত ভালো গান গাও, তোমার তো আরো কিছু ভাবা উচিত ছিল বলো। ওরকম ভালো গান অনেকেই গায়, পাড়ায় খুঁজলে অলিতে গলিতে এরকম গাইয়ে পাবি আমার মতো। গানের আর বাজার কোথায় বল না, ওই পাড়ায় পাড়ায় গান গাওয়া মহিলাদের আলটিমেটলি কিছু হয় না। তাও যেটুকুনি প্রোগ্রাম আমরা পাচ্ছিলাম শতদ্রুর জন্য, তোর সঙ্গে রিলেশনটা খারাপ হওয়াতে তো সেটাও আমরা পাই না বল। দেখো সুচরিতা দি, কারোর ভরসাতে না বেশি দূর এগোনো যায় না, যা করা নিজেদেরই করতে হয়। কতদিন অবধি শতদ্রুর ওপর ভরসা করতে বলো তো? হ্যাঁ, যদি কিছু করতে হয় না নিজেদেরই করতে হয়, নিজের পায়ে নিজেকেই দাঁড়াতে হবে। क्या শিমুল, তোমাদের ये सब কেন বলছো? हम लोग কি अलग আছে? আমরা তো সবাই একই আছি না? দেখো এখন যা আমার সিচুয়েশন, আমি তো এখন একটু অন্যভাবে ব্যস্ত হয়ে গেছি, বুঝতেই পারছো তোমরা। চাকরি, বাড়ি সামলানো, সংসার সামলানো, পড়াকে দেখা, কতটা যে আর কি সময় দিতে পারবো, কতটা এর মধ্যে থাকতে পারবো নিজেও জানি না। সেই জন্যই তো আমাদের গানের দলটা টিকলো না, ভেঙে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো গো, অপেক্ষা করছিলে? হ্যাঁ, অপেক্ষা তো করছিলাম, এতটা দেরি হচ্ছে আর টেনশন হচ্ছিল। আমরা তো ভাবছিলাম যে তোমাদের বাড়ি যাব। কোথায় যাবি? আমাদের বাড়ি? থাক না শিমুল, আর আমাদের বাড়িটা বলিস না, আমার ব্যঙ্গাত্মক মনে হয়। আরে বাবা, ওটা তো একটা কথার কথা, অত ধরলে চলে বলো তো? অত ভেবেচিন্তেও কিছু বলিনি আসলে। এতদিন তো আমাদের তোমার বাড়ি বলেই তো অভ্যেস হয়ে গেছে, তাই বলে ফেলেছে। আর বলো না, বেরোনোর সময় একটা নাটক হলো, হঠাৎ করে কোথাও কিছু নেই, আমার শাশুড়ি কেঁদে কেটে একসা, এই তুমি আমাদের সংসার ছেড়ে চলে যাবে, কি হবে? আবার দেখলাম মধুরিমাও বলা শুরু করলো, তোমাকে আমার জন্যই সংসার ছেড়ে চলে যেতে হচ্ছে। কি বিরক্তিকর না বিষয়টা! এই করতে গিয়ে আমার আসতে দেরি হয়ে গেল। শুনলে কেন বিপাশা দি? नहीं सुनना चाहिए था। और वो औरत भी আছে না, हर टाइम ड्रामा করে যাচ্ছে। কি মুশকিল, বেরোনোর মুখের সামনে এসে দাঁড়িয়ে যদি এতগুলো কথা বলে, তাহলে কি সেগুলো উপেক্ষা করে ওরকম ভাবে চলে আসা যায়? শুনতে হলো দাঁড়িয়ে। वो আরেকজনের কি খবর আছে? কি আবার করবে? চোরের মতো অপরাধী সেজে বসেছিল, আমাকে আবার রিকোয়েস্ট করছে, জানিস আমরা তো একই জায়গায় যাব, একসঙ্গে গেলে হয় না? এই পরিষ্কার বলেছি, কোনো প্রশ্নই উঠছে না, আমি আমার মতো চলে যাব। আমার শাশুড়িও তেমন। সত্যি কি নির্লজ্জ না? বলছে নাকি এক জায়গাতেই যাবে একসঙ্গে। আর বলো না। বিপাশা দি, তোমার কথা অনুযায়ী আজকে সব মিটে যাওয়ার পর তুমি তো আর ও বাড়িতে থাকবে না? না না, সেটা না, আমি বলেছিলাম ডিভোর্স সার্টিফিকেটটা হাতে পেয়ে যাওয়ার পর আমি আর থাকবো না। স্টিল ওই বাড়িতে আমার এক রাতও আর থাকতে ইচ্ছে করে না রে। সেটা ঠিক আছে, কিন্তু কোথায় থাকবে সেটা তো একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সে তো একটা ব্যবস্থা ওহো, তোদের না একটা ভালো খবর দেওয়াই হয়নি। আমার এক মাস্তুতো দাদা আছে, খুব বড় কোম্পানিতে কাজ করে, অনেক উঁচু পজিশনেও আছে। ফোন করে বললাম পুরো ব্যাপারটাই, বললাম একটা কাজের ব্যবস্থা হলে ভালো হয়। তো ও আমাকে বলেছে ওদের কোম্পানিতেই একটা রিসেপশনিস্টের কাজের ব্যবস্থা করে দেওয়া যাবে। সেটা তো ভালো খবর, কিন্তু কোথায়? কলকাতায়? হ্যাঁ, কলকাতায়। फिर কি তুমি কলকাতায় শিফট হয়ে যাচ্ছ? এই আমাদের জব্বলপুরের শীর্ষার বোকা বোকা কথাটা শুরু হয়ে গেল। তুই না এতদিন বিয়ে হয়ে এসছিস, কোনো জিওগ্রাফি সম্পর্কে এখানকার আইডিয়াই নেই তোর। হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখান থেকে যাচ্ছে কলকাতায় গিয়ে চাকরি করে, আবার দিনের শেষে ফিরে আসছে। আমিও তাই করব। हम लोग को कैसे पता चलेगा? তোমার ডিউটি আওয়ার্স তো আমরা জানি না। ওরে বাপু রে বাপু, যখনই ডিউটি আওয়ার্স হোক, ভোর 4টে থেকে তো হবে না। কিন্তু থাকার জায়গা কোথায় থাকবে? সেটাই তো ভাবছি। এখানে তো কোনো পিজি সিস্টেম নেই, বাড়ি ভাড়া নিতে হবে, এছাড়া তো কোনো অপশনও নেই। হ্যাঁ, তা তো বাড়ি ভাড়া একটা করতেই হবে, তবে ওই আর কি, কাজের ব্যবস্থাটা পাকা হলে তবে বাড়ি ভাড়া নেওয়ার কথাটা ভাবতে পারবো। তবে যাই বল, আমার আর এ পাড়ায় অন্তত থাকার ইচ্ছে নেই। ये क्या बात हुई? इसका मतलब তোমার ससुराली তোমার কাছে सब कुछ আছে और আমরা কেউ নেই না, इसलिए तो তুমি এসব বলছো কি এখানে আর থাকবে না, হ্যাঁ না? শীর্ষা, এইভাবে বলো না, দেখো এটাই খুব স্বাভাবিক। সেই একই পাড়াতে কার থাকতে ইচ্ছে করে বলো তো? বিপাশাদি এখানে থাকবে, নানান লোক নানা কথা বলবে বিপাশাদিকে নিয়ে, আর আমাদের তো জানো লোকজনের স্বভাব, কাউকে নিয়ে চর্চা করতে আমরা ছাড়ি না, সমালোচনা আমরা করবই। শুধু আমার পক্ষে তো নয়, মধুরিমার জন্য একই রকম ভাবে অস্বস্তিকর বিষয়টা। এই পাড়া দিয়েই ও বাচ্চাকে নিয়ে স্কুলে যাবে, এদিক ওদিক যাবে, 10টা লোকে 10টা কথা বলবে, লোকে আবার দল তৈরি করে ফেলবে, কিছু লোক ওর ফরে যাবে, কিছু লোক আমার ফরে আসবে। তার থেকে কি দরকার? আমি যদি পিকচারেই না থাকি,
তাহলে 4 দিন লোকে কথা বলবে, 5 দিন থেকে সব সয়ে যাবে, আর কোনো কথাও হবে না, সবটা মিটে যাবে। তাহলে তুমি কি ঠিক করছো? জানি না, সেভাবে কিছু ঠিক করিনি, বাড়িটা পেতেও তো হবে ভাড়া। अच्छा बिपाशा दी कुछ दिन তুমি তোমার মাইকে में जाके থাকতে পারবে না? না না, কি বলছে রে, প্রশ্নই উঠছে না। বাপের বাড়িতে গিয়ে থাকার কোনো প্রশ্নই উঠছে না। কি দরকার বল, ভাইরা আছে, ভাইয়ের বউরা আছে, তাদের ঘাড়ে গিয়ে পড়বো যখন কোনোদিন থাকবোই না। এই কদিনের জন্য গিয়ে ওদের ভয় দেখিয়ে তো কোনো লাভ নেই। ফোন তো করছে সবাই, ফোনে ফোনে কত উপদেশ, কত কিছু। বুঝতে তো পারি কনসার্নটা কোথায়। কনসার্ন? না না, তাহলে নিশ্চয়ই তোমাকে বলতো কোথায় থাকবি তুই, আমাদের এখানে চলে আয়, আমাদের সঙ্গে থাক, তোর তো আর রোজগারও নেই। এটাও বলতো যে আমাদের বাড়িতে থাকার তো তোর অধিকার আছে। বলেছে? বলেনি তো? ওই যে আমি বলে দিয়েছিলাম আমার আর কিচ্ছু চাই না, সবটা যে ছেড়ে দিয়েছিলাম, ব্যাস। তুমি না হয় ছেড়ে দিলে বিপাশা দি, কিন্তু ওরা তো তোমাকে বলতে পারতো ওদের কাছে এসে থাকার জন্য, সেটা তো বলেনি। এই অবস্থায় তুমি কোথায় যাবে বলো তো? কেউই নিজের সংসারে বাড়তি কাউকে ঢোকাতে চায় না শিমুল। আমার দাদাদের কবেই বিয়ে হয়ে গেছে, বৌদিরা আছে, ওদের নিজেদের একটা সেট সংসার আছে। সবারই তো মনে মনে ভয় হবে যে যদি বোন সংসার ভেঙে চলে আসছে, এবার পার্মানেন্টলি এখানে থাকতে শুরু করে। কেউ চায় না। ভালোই হয়েছে একদিক দিয়ে বেশিবার বলেনি। অনেকবার করে যদি বলতো আমিও আর না গিয়ে থাকতে পারতাম না, কিন্তু একবার যদি গিয়ে থাকা শুরু করতাম আমি তো বুঝতে পারতাম যে ওদের ভালো লাগছে না, ওদের খারাপ লাগছে। যাক শোন, আমি একটা কথা খুব ভালো করে বুঝে গেছি, মেয়েদের শ্বশুরবাড়ি বলেও কিছু হয় না, মেয়েদের বাপের বাড়ি বলেও কিচ্ছু হয় না। যার কেউ নেই তার কেউই নেই। আমাদের সমাজ মেয়েদেরকে আর সেই সম্মানটা দেয় রে? কোনোদিন দিয়েছে? দেয়নি। তাই আমি নিজেরটা নিয়েও ভাবি না। আর বর বিয়ের কদিন পরেই তারা রিয়ালাইজ করে যে এর থেকে তো আর কিচ্ছু পাওয়ার নেই, যা পাওয়ার সব পাওয়া হয়ে গেছে, তাই একে বাদ দিয়ে বাকি জীবনটা ভাবো। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। যাক, যা হওয়ার তা হয়ে গেছে, এখন এত কিছু ভেবে কি করব, লাভ তো নেই। অনেক দেরি হয়ে যাচ্ছে, বরং চলো। তোমরা সবাই যাবে নাকি? কেন, কোনো সন্দেহ আছে তোমার? সন্দেহ কেন হবে? তোমাদের সকলেরই তো কাজ আছে, শিমুলের স্কুল আছে, তোমার মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়া থাকে, শীর্ষার অফিস আছে। सुनो बिपाशा दी, हम लोग सभी ने ना छुट्टी নিয়ে নিয়েছি, और টুইঙ্কেল কেও নিয়ে আসার ব্যবস্থা भी হয়ে গেছে। और আমরা जब डिसाइड করেছি কি আমরা তোমার সাথে যাব, তো তোমার সাথেই যাব। देखो ऐसी सिचुएशन में আমরা তোমার साथ দেবো না बिपाशा दी, फिर আমরা कैसा दोस्त আছি? হ্যাঁ শোন, আমার না একটা ইচ্ছে হয়েছে জানিস কি? চল না রে, আমরা সবাই মিলে একটু দূরে কোথাও থেকে বেরিয়ে আসি। এত কিছুর চাপে না মানসিকভাবে বড্ড ক্লান্ত হয়ে রয়েছি, মনগুলো ভালো নেই কারোর। চল না কোথাও থেকে ঘুরে আসি সবাই। কোথায় যাবে? সমুদ্রের ধারে চল না। সমুদ্রের ধার থেকেই তো আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল, চল না, যাবি? ঠিক আছে, কিন্তু তোমরা তো সবাই জানো আমি নতুন কাজে জয়েন করেছি, ছুটি পাবো কিনা একবার দেখি। আরে ছুটি নিতে হবে না, আমরা শনি রবিবার তো যেতেই পারি। শীর্ষা, আমি কি আর তোমার মতো অফিসে চাকরি করি? আমি তো স্কুলে কাজ করি। স্কুলে কি আর শনি রবি ছুটি থাকে? শনিবার তো স্কুল হয়, শুধু রোববার ছুটি। अरे एक ही दिन तो छुट्टी নিতে হবে। আমরা শুক্রবার शाम को বেরিয়ে যাব। और हाँ, इस बार ना একটা গাড়ি নিয়ে নেব। क्यों? খুব মজা হবে, চল না রে। সত্যি আমিও টুইঙ্কেলটাকে নিয়ে কতদিন বেরোইনি, চল যাই কোথাও একটা। আচ্ছা আচ্ছা দাঁড়াও, দেখো সবে তো শুনলাম, দেখি একটু ফাঁক বুঝে যদি ছুটি ম্যানেজ করতে পারি একদিনের জন্য, দেখা যাবে সবটা সামলে যদি পারি। আচ্ছা এখন আর দেরি হয়ে যাচ্ছে, এবার চলো। ঠিক আছে, রিক্সা স্ট্যান্ডের কাছে যাই, দুটো রিক্সাতে তো হয়ে যাবে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। চলো চলো আয়, চলো এসো। চলো। আপনাদের এত বছরের সম্পর্ক, দাম্পত্য জীবন এত বছর একসঙ্গে কাটালেন, আবার একবার চেষ্টা করলে দুজনে একসঙ্গে থাকতে পারবেন না, এটা কি বিশ্বাসযোগ্য কথা? কোনো উপায় নেই স্যার। উপায় নেই কেন বলুন তো? আপনারা কি নিজেদের জীবনের সুতো আবার অন্য কোথাও বেঁধে নিয়েছেন? উপায় থাকলে আমি আপনাকে বলতাম স্যার। ওর পক্ষে কি সম্ভব না আমি জানি না, কিন্তু আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, আমার আর উপায়ও নেই। তার মানে আপনি থাকতে চান না? ধরে নিন তাই। না না, ধরে নেওয়ার কিছু নেই। আপনি থাকতে চান না চান না? আমরা দুজনেই মিউচুয়াল ডিভোর্সই চাইছি স্যার। মিউচুয়াল ডিভোর্সের জন্যই অ্যাপ্লাইও করেছিলাম। অনেকদিন ধরে সেপারেটেডও আছি, সুতরাং টেকনিক্যালি খুব একটা সমস্যা থাকার কথা নয়। হ্যাঁ, বলতে পারেন না আমার অধিকার বশে আমি ওদের বাড়িতে আছি, বা চাইলে ভবিষ্যতেও থাকতে পারি।
কিন্তু আমি থাকবো না। আশা করি এতে খুব একটা অসুবিধা হবে না। দেখুন, কোনো সংসারই ভেঙে যাক এটা আমরা চাই না। আচ্ছা, আপনাদের তো কোনো সন্তান নেই? না, আমার কোনো সন্তান নেই। হ্যাঁ, মানে আপনাদের কোনো সন্তান নেই। স্যার, আই রিপিট, আমার কোনো সন্তান নেই। দুটো কি আলাদা কিছু হলো? আপনার সন্তান নেই মানে ওনারও সন্তান নেই? তা নাও হতে পারে স্যার, আমি আমার কথাটুকু বলছি। আপনার কথা ঠিক আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনি বলুন তো, আপনি থাকতে চান না চান না? স্যার, আসলে আমার জীবনে এমন একটা আনপ্লেজেন্ট ঘটনা ঘটে গেছে যে আমি চাইলেও আমাদের আর একসাথে থাকা সম্ভব নয়। আই মিন, টেকনিক্যালি থাকার উপায় নেই। কি এমন আনপ্লেজেন্ট ঘটনা ঘটেছে যে আপনি থাকতে চাইলেও টেকনিক্যালি আপনার কোনো থাকার উপায় নেই? আমার তো জেনে খুব অবাক লাগছে। কি ব্যাপার বলুন তো? স্যার দেখুন, ওটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি। এটা ওর জীবনের ব্যাপার, ওর ব্যক্তিগত জীবনের ব্যাপার। সেটার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। আই ওয়ান্ট ডিভোর্স। আপনি যেভাবেই হোক আমাদের মিউচুয়াল ডিভোর্সটা করিয়ে দিন, ব্যাস। দেখুন, দুজন মানুষ না চাইলে পৃথিবীর তৃতীয় কোনো শক্তি নেই যে তাদের একসঙ্গে থাকতে বাধ্য করতে পারে। আমাদের কাজ দুজনকে বোঝানো। ব্যক্তি মানুষ মনে করে এই অসুবিধার থেকে আর কোনো বড় অসুবিধা নেই, সে সামনে কোনো পথ দেখতে পায় না, কিন্তু আমরা তৃতীয় নিরপেক্ষ ব্যক্তি হিসাবে সেই পথটা দেখিয়ে দিতে পারি। তাই আমাদের কাছে খুলে বললে অসুবিধা হওয়ার কোনো জায়গা নেই। স্যার, আমার আলাদা করে কিছু বলার নেই। আমার জীবনে এমন কোনো ঘটনা নেই যেটা আমাকে আগামী পথের দিশা দেখাতে পারে। আমার কাছে পথের দিশা একটাই, এই ডিভোর্সটা। আপনি তো একেবারে ফিক্সড আইডিয়া নিয়ে বসে আছেন, যার ফলে আপনি আর কোনোভাবেই সংসারটা করতে চাইছেন। আমি এই ভদ্রলোকের সঙ্গে আর থাকতে চাই না। উনি কি আপনাকে খুব টর্চার করতেন? কখনোই না, আমি এই বদনাম ওনাকে দিতে পারবো না। উনি আপনার গায়ে হাত তুলেছেন কোনোদিন? কখনো না। তাহলে উনি কি কখনো আপনাকে ভার্বালি অ্যাবিউজ করেছেন? না স্যার, কোনোদিনই তা করেননি, বরং অত্যন্ত ভালোবাসা এবং যত্নে রেখেছিলেন। তারপরেও আপনি বলছেন চলে যাবেন? চন্দনবাবু, স্যার, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটি মেয়ের সাথে জড়িয়ে যাই। সে মেয়েটির সন্তানের পিতাও আমি। খুব বেশি লোকজন জানাজানি হয়নি বিষয়টা, কারণ ইসেমতে এটা তো দ্বিতীয় বিয়ে। আমাদের আইনে তো দুটো বিয়ে করার কোনো জায়গা নেই। তো সেক্ষেত্রে আমি মেয়েটিকে একটা আলাদা বাড়ি ভাড়া করে রাখি। বাচ্চাটিও মায়ের সাথেই থাকতো এবং স্যার ওখানে আমার স্ত্রী পরিচয়ই থাকতো। আর একটা সময়ের পরে কি হয়, ওই মানে আমার দ্বিতীয় স্ত্রীর একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। ও আমার পরিবারের লোকজনের সাথে আলাপ করতে চায়, তাদের সাথে মিশতে চায়। আর ঠিক সেই সময় আমার অ্যাফেয়ারটার কথা বিপাশা জানতে পেরে যায়। ওই ভাড়া বাড়ির খবর পেয়ে তারপরে বিপাশা যায় ওই মেয়েটিকে মিট করতে, এবং ওখানে ওই মেয়েটিকে মিট করার পর ওরা বাচ্চাটার কথা জানতে পারে। তারপরে ওই মেয়েটি বাচ্চাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। এমত অবস্থায় এত কাণ্ড বাজিয়েছেন, তাহলে উনি আপনার সঙ্গে থাকবেন কি করে? কিন্তু আপনাদের এই বিয়ের তো কোনো বৈধতা নেই। নেই স্যার, আমি জানি। আপনি ওনাকে ডিভোর্স না দিলে তো ওই বিয়েটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। জানি স্যার। স্যার, ও যেটা করছে এটারও যথেষ্ট কারণ আছে স্যার। স্যার তারপরেও আমি ওকে আমার সাথে থাকতে বলেছি অনেকবার। আমার মাও বলেছে যে আর যাই করো করো, ও যেন আমাদের বাড়িতে থেকে যায়। ও রাজি হয়নি, এবং সেটাই স্বাভাবিক। একটা মানুষের পক্ষে সেটা রাজি হওয়াও সম্ভব না। এ নিয়ে আমার ওর প্রতি কোনো অভিযোগ নেই। এরকম একটা কাণ্ড করলেন কেন আপনি? আপনার স্ত্রীর প্রতি আপনার কি অভিযোগ ছিল? না স্যার, বিপাশার প্রতি আমার কোনো অভিযোগ নেই। ওর মতো মানুষ হয় না। ও আমাদের জন্য যা করেছে, আমার বাড়ির জন্য যা করেছে, ওর ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না স্যার। তবু এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে, তার মানে এই নয় স্যার যে আমি বিপাশাকে ভালোবাসি না। আমি হয়তো অনেক কৌশল করেছি, অনেক মিথ্যা কথা বলেছি বিয়েটা লুকোনোর জন্য, এবং এটা আমি স্বীকার করছি। যতই হোক আমার তো সন্তানের মা। ওই মেয়েটির প্রতি হয়তো আমার ভালোবাসাও আছে,
কিন্তু স্যার এত কিছুর পরেও বিপাশাকে কিন্তু আমি সত্যি ভালোবাসি। এইখানে আপনার চেম্বারে এই অবস্থায় দাঁড়িয়ে এই কথাগুলো বলার কোনো মানেই হয় না। মানে আমার কোনো সত্যি আর বিপাশাকে ধরে রাখতে পারবে না। আসলে বিপাশার মতো মেয়েরা স্যার, আমি জানি ওরা যখন কোনো কিছু মনস্থির করে ফেলে না, সেটা বদলানো করা সহজ হয় না। আপনি তো নিজেই অনেক গন্ডগোল পাকিয়ে রেখেছেন। আপনি কি ওই মেয়েটিকে প্রত্যাখ্যান করতে পারবেন চন্দনবাবু? তার সন্তানের বাবা আপনি, সেই বা কি করবে? তারও তো কোনো দোষ নেই। এত কমপ্লিকেটেড করে ফেলেছেন আপনারা নিজেদের জীবন। একটা কথা আপনাকে একটু পরিষ্কার করে বলে দিই স্যার, এরকম কোনো কথা যদি ও বলে যে মেয়েটিকে উপেক্ষা করতে পারবে কিন্তু বাচ্চাটার সমস্ত দায় দায়িত্ব নেবে, কারণ আফটারঅল বাচ্চাটিরও বাবা এবং আমাদের কোনো ইস্যু নেই। ও হয়তো এমন কথাও বলতে পারে যে ও মেয়েটির সঙ্গে কোনো রকমের কোনো সম্পর্ক রাখবে না, খরচ খরচা সব দিয়ে দেবে, কিন্তু সংসার করবে না। এরকম কোনো কথা যদি ও বলে বা এরকম যদি কোনো কাজও করে, তাহলেও আমি ওর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবো না। সেক্ষেত্রেও আমার কিন্তু একটাই রাস্তা, ডিভোর্স। আমি মিউচুয়াল ডিভোর্স চেয়েছি এবং আপনি কিছু মনে করবেন না, আমার কাছে মিউচুয়াল ডিভোর্সটা ছাড়া আর কোনো রকম কোনো অপশানই নেই। বুঝতে পেরেছি, সমস্ত দোষ আপনার চন্দনবাবু। হ্যাঁ স্যার, আমি মাথা পেতে আমার সমস্ত দোষ অ্যাকসেপ্ট করে নিচ্ছি স্যার। আপনি অ্যাকসেপ্ট করুন বা না করুন, দোষী আপনি। যা নিন, সই করুন। এই মুহূর্ত থেকে আপনারা সেপারেটেড। সার্টিফিকেটটা দুদিন পরে এসে নিয়ে যাবেন, দুজনেই একটা করে কপি পাবেন। অনেক ধন্যবাদ স্যার, আসছি। থ্যাংক ইউ স্যার, আসছি। আজকে আমি দেখবে লোকটাকে ঠিক কথা শোনাবো। আমাকে অনেক কথা শুনিয়েছিল, অনেক বড় বড় কথা বলেছিল, কিছুতেই ছাড়বো না আজ আমি। তুই একা বলবি কি? আমিও বলবো, দাঁড়া না, আসুক একবার। যারা ऐसी बड़ी बड़ी बात করে না তাদের দিল মেই খোট হয়। শয়তান আদমি আছে, বাপ রে বাপ। হ্যাঁ, বিপাশা দিন একদম ঠিক করেছে, শাখা সিন্দুর ये सब पहनना बंद করেছে না, একদম ঠিক করেছে। দেখ, সেটা যার যার চয়েস, নাই পড়তে পারে, কিন্তু এই অসম্মানটা তোর প্রাপ্য ছিল না। বল, কত বড় সাহস! হ্যাঁ, এত বড় অসম্মান করলো ওকে। এত বড় অসম্মানটা করার সাহস কি করে পেলো বলতো? বিপাশা দি, অনেকক্ষণ বসে আছো, বেশিক্ষণ সময় লাগবে রে? কি হলো? যা হবার ছিল তাই হলো। ডিভোর্স করতেই তো গিয়েছিলাম, হয়ে গেল। যা চেষ্টা করেছিলেন আটকানো, যা যার চেষ্টা করে কি করবেন? সেরকম তো কোনো সিচুয়েশন নেই। একটা বাচ্চার বাবা হয়ে গেছে, এখন আর কী বা করার আছে? তবে তোমার কিন্তু অনেক কিছু করার ছিল বিপাশা। ওর এগেনস্টে একটা অ্যালিগেশন এনে ওকে উচিত শিক্ষা দিতে পারতে, কিন্তু সেটা তুমি করলে না, কারণ তুমি ভালো মেয়ে। আমি ভালো নই সুচরিতা, চাইলে করতেই পারতাম, করিনি। ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ও কি ট্রমা নিয়ে বড় হবে বলো তো? ওর কি দোষ আছে? ওর তো কোনো দোষ নেই। বাবা মার গন্ডগোলের জন্য ও কেন বেচারি সাফার করবে? কে মা কে বাবা? দেখ, বাবা তো বটেই, আর বাচ্চাটাও যে মধুরিমার, এতেও তো কোনো সন্দেহ নেই। এবার ওদের দুজনের মধ্যে কি সম্পর্ক কি না আমি জানি না, জানতে চাইও না। সম্পর্ক ছিল না এতদিন, এখন হবে।
আমি যা করেছি সবটাই ওই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে করেছি সীমা। আমার তো বাচ্চা নেই, আর যদি আমার বাচ্চা থাকতো আর তার সঙ্গে যদি এইরকমই ঘটনা ঘটতো, আমার খারাপ লাগতো না বল? আমার তো খারাপ লাগতো। ঠিক সেই জায়গাটা থেকেই করেছি। আর একটা কারণ হলো, ওইরকম একটা খারাপ মানুষের সংসর্গ থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় ততই মঙ্গল। বিপাশাদি, আজকে কোথায় থাকবে গো তুমি? আমাদের বাড়ি চলো না। না রে, আজকে রাতটা ও বাড়িতেই ফিরবো। জিনিসপত্রগুলো তো রয়ে গেছে, থাকি। আর এমনিতেও ডিভোর্স সার্টিফিকেটটা তো আমি পাইনি হাতে, 3 দিন পরে দেবে। আমার হক আছে এখন ওই বাড়িতে থাকার। আজ কিন্তু আমরা চন্দনের সঙ্গে কথা বলবো, তুমি কিন্তু না করতে পারবে না। হে বাবা, আমি আবার না করবো কেন? তুমি একটা আলাদা মানুষ, চন্দন একটা আলাদা মানুষে, তোমরা দুজনে কথা বলবে, সেখানে আমার তো কিছু বলার থাকতে পারে না? শুধু আমাকে নিয়ে কোনো কথা বলো না, ওটা আমার ভালো লাগবে না। ওরা তোদের কথা বলতে হয় তোরা বল, আমাকে নিয়ে কোনো আলোচনা হোক আমি চাই না, আর আমি এইসব কথার মধ্যে থাকতেও চাই না। ঠিক আছে, তোমাকে থাকতে হবে না, আমি যাব। তুই থাক ওর কাছে। এই দাঁড়াও, তুমি একা যাবে কি? আমিও যাবো, চলো। চন্দন, কংগ্রাচুলেশন। পারলাম না, পারলাম না, সব শেষ হয়ে গেল। এত নাটক কেন করো বলো তো তুমি? তোমার তো দেখছি নাটকের কোনো শেষই নেই। বলো বলো, বলতেই পারো। আজ তোমার বলার দিন, তোমার প্রতিশোধ নেওয়ার দিন। কিন্তু আমি যা বলেছি আমি মন থেকেই বলেছি। তুমি যে কখন কোনটা মন থেকে বলো আর কোনটা মন থেকে বলো না, আমরা না আর বুঝতে পারি না চন্দন। এই যে এতদিন ধরে তুমি এত কিছু বলছিলে, আমরা কিন্তু তোমাকে বিশ্বাস করতেই চেয়েছিলাম। বিপাশা তো তোমাকে বিশ্বাস করতো, তার কি পরিণতি হলো? তোমার মতো এরকম একটা মিথ্যাবাদী আর দ্বিতীয় দেখিনি। হয়কে নয় আর নয়কে হয় করতে তুমি একেবারে ওস্তাদ। তোমার মনে আছে যখন আমরা বেড়াতে গেছিলাম, তখন তুমিই সেই ব্যক্তি ছিলে যে আমাদের বাধা দিয়েছিলে, আপত্তি জানিয়েছিলে। হ্যাঁ, কি বলেছিলে? রাত্রিবেলা বউকে ছাড়া থাকতে পারি না, বেশি দূরে যেও না, কাছাকাছি যেও, ওকে ছাড়া নাকি তোমার চলেই না। কেন বলেছিলে গো? দরকার ছিল না তো বলার, কারণ ততদিনে তুমি অলরেডি মধুরিমাকে নিয়ে আর ওই বাচ্চাটাকে নিয়ে একটা সেটআপ তৈরি করে ফেলেছিলে। তারপরেও কথাগুলো বলেছিলে, কিসের জন্য? এর উত্তর আজকে আমার কাছে নেই, কিন্তু আমি যে বিপাশার প্রতি ডিপেন্ডেন্ট, এই কথাটা কিন্তু মিথ্যে নয়। আচ্ছা, তুমি কি নিজেকে রাজা মহারাজা মনে করো নাকি? নাকি এখন ওই বাবু কালচারে বাস করো, যে চারিদিকে একেবারে মহিলা নিয়ে ঘুরে বেড়াবে? কাউকে স্ত্রীর মর্যাদা দেবে, কাউকে আবার বান্ধবী বানিয়ে রাখবে, কাউকে সেবাদাসী বানাবে, কাউকে আবার কৃতদাসী বানিয়ে রাখবে, সেটাই মনে করো?